রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক সংলাপ করবে ইসি। আওয়ামী লীগের সাথে নির্বাচন করায় কোনো দল নিষিদ্ধে আপত্তি জাপার। মাঝে মধ্যে নীলা মার্কেটে যান খান ওয়েস্টিনে, জানালেন উপদেষ্টা আসিফ। ভাইরাল ফুটেজে অপুর স্ত্রীর দ্বিমত, বিষয়টি পরিষ্কার করার পরামর্শ বিএনপির। যৌথ বাহিনীর অভিযানে ভোলাগঞ্জে চুরি হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার, লুটপাটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। মোবাইলে আড়ি পাতা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোট সামনে রেখে আগামী মাস থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে কমিশন সংলাপে বসতে যাচ্ছে, জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এদিকে আওয়ামী লীগের সাথে শুধু নির্বাচনে অংশ নেয় কোনো দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্র চর্চার বিপরীত বলে ইসিকে জানিয়েছেন জাতীয় পার্টি নেতারা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম নির্বাচন কমিশন। প্রতিদিনই প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে বসছে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনেরা, তুলে ধরছেন বিভিন্ন দাবি দাওয়া। বৃহস্পতিবার বিকেলে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও প্রবাসীদের ভোট প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে দেখা করে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল আগামী নির্বাচনে নিজেদের অংশগ্রহণ, প্রতীক বরাদ্দ ও দলের সার্বিক পরিস্থিতি অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনারকে। গত 3টি নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্রের চর্চা নয় বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহু মত, বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। বর্তমান সরকার নিরপেক্ষ নয় মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, কমিশনকে আগামী নির্বাচনে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, মাঝে মধ্যে রাতে 300 ফিটের নীলা মার্কেট এলাকায় খেতে যান তিনি। সেখানে দোকান বন্ধ থাকলে মাঝে মাঝে যান ওয়েস্টিনে। তার বিরুদ্ধে চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্যমূলক দাবি করলেও সাবেক সংসদ সদস্যের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজের ব্যাখ্যা দিতে পারেননি এই উপদেষ্টা। জানান, ফুটেজটি তার কিনা নিশ্চিত নন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের নাম উঠে আসে। সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল, সেটা ছিলাম আমি। আমি সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন, সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। জানে আলম অপু জানান, ঘটনার দিন ভোর 4টায় মোটরসাইকেলে করে হোটেল ওয়েস্টিনের সামনে যান আসিফ মাহমুদ। সেখানে একটি জটলায় কিছুক্ষণ আলাপ শেষে বাইকে করে 2 ব্যক্তিকে চলে যেতে দেখা গেলেও ফুটেজে স্পষ্ট কারো চেহারা দেখা যায়নি। অনেকে, আমি যখন পোস্ট করছিলাম যে আমি গোটা বিষয়টা ক্লারিফিকেশন একটা ভিডিও দিব, অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ভাই, সময় নেন, সমস্যা নাই, ভালো করে স্ক্রিপ্ট লেখেন, তারপর আইসেন। ওই 16 জুলাই পার হয়ে 12টার পরে, যখন 17 জুলাই পরে, ওই 17 জুলাই ভোর 4:15 থেকে 30, এই 15 মিনিট সময় ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে
সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওই দিন ভোর রাতে আসলেই কি ওয়েস্টিনের সামনে গিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ? জানতে চাইলে তিনি বলেন, ভোর রাতে মাঝে মধ্যে বাইক নিয়ে ওয়েস্টিন অথবা 300 ফিট এলাকায় খেতে গেলেও ওই দিন গিয়েছেন কিনা তা মনে নেই তার। আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার, তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। জানে আলম অপুর সাথে দীর্ঘদিনের পরিচয় থাকার কথা স্বীকার করে জোর করে তার কাছ থেকে এই ধরনের স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে এই উপদেষ্টার অভিযোগ। তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পরে আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে। একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা। তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন, আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর, সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা। অন্তর্বর্তী সরকারে যারা রাজনীতি করতে চান, নির্বাচনের সময় তাদের পদত্যাগ করা উচিত বলেও মত দেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গুলশানে চাঁদাবাজি কাণ্ডে গ্রেপ্তার জানে আলম অপুর ভাইরাল ভিডিওর পর তার স্ত্রী আনিসার দাবি জোর করে সেই ভিডিও ধারণ করা হয়েছে। জানান, এনসিপির পক্ষ থেকে এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ধারণের সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন জড়িত বলে অভিযোগ করেন চাঁদাবাজিতে জড়িত অপুর স্ত্রী। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। গুলশানের সাবেক এমপির বাসায় টাকার বান্ডিল সহ ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ ও জানে আলম অপু। আর এই দুজনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই জানা গেছে। গ্রেপ্তারের আগে জানে আলম অপুর একটি ভিডিও রেকর্ড করে বন্ধুকে দিয়ে যায়। এনসিপির কয়েকজন নেতা ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব চাঁদাবাজির সঙ্গে যুক্ত বলে স্বীকারোক্তি দেন অপু। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের নাম প্রকাশ পাওয়ায় বৃহস্পতিবার অপুর স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন অপুকে ভুল বুঝিয়ে টাকা আনতে গুলশানের ওই বাসায় নেওয়া হয়েছিল। ব্রিফিংয়ে তিনি জানান, অপু গ্রেপ্তার হওয়ার পর পরিবারের কোনো খোঁজ নেয়নি, এমনকি আইনগত সহায়তাও দেয়নি এনসিপি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ভিডিওতে আসার পর তাদের সঙ্গে যোগাযোগ করে এনসিপি। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না। এটা তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে। সংবাদ সম্মেলনের 13 মিনিটের দিকে কথা শেষ করতে চাইলে পাশ থেকে বলা হয়, ইশরাক হোসেনের সঙ্গে কিসের সম্পর্ক। আপনি তো শুরু থেকে দেখলাম যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু আপনার ব্যানার আছে বিএনপি নেতা ইশরাকের কথা, তার সাথে এটা সম্পর্কটা কি বললেন না? জি কারা ইশরাক না, আমি আমার ব্যানার তো ইশরাকের কি জানে আলমের নির্যাতনের কথা বলা হয়েছে। এটা গিয়ে আপনারা
আপনারা বিভিন্ন ছবি টবি দেখছেন। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। এই নারী ইশরাক হোসেনের বিরুদ্ধে তখনও সুনির্দিষ্ট কোনো কথাই বলছিলেন না। তখন আবারও পাশ থেকে বলা হয়, ব্যানারে যে নাম দেয়া হয়েছে তাহলে ব্যানার কে বানিয়ে দিয়েছে? এই ব্যানারটা কে বানালো? আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। ভিডিও রেকর্ড করার বিষয়ে এতদিন কেন কথা বলেননি এমন প্রশ্নে অপুর স্ত্রী জানান, এনসিপির নাম যুক্ত হওয়ায় তারাই এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে না? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এইগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না। শুরুতে চাঁদাবাজির বিষয়ে জানতো না অপু এমন দাবি করলেও এক পর্যায়ে বলেন এনসিপির নেতারাই অপুকে একটি বাইক কিনে দিয়েছে। সাধারণভাবে মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গুলশান কাণ্ডে উপদেষ্টার নাম আসার বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, এই ঘটনার তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। জনগণের সামনে সত্য তুলে ধরা দরকার বলেও মন্তব্য তার। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার। যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এরই মধ্যে এসব বিছিয়ে দেয়া হয়েছে আগের জায়গাতেই। সব পাথর উদ্ধার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাটি পর্যটকদের কাছে পরিচিতি পায় সাদা পাথর নামের পর্যটন স্পটের কারণে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর চুরির ঘটনায় নিজস্ব রূপ হারাচ্ছে জায়গাটি। পাথর ঘেরা অপরূপ স্পটটি বিরান ভূমিতে রূপ নিয়েছে। এতে হতাশ নগরবাসী ও পর্যটকরা। কয়েক হাজার কোটি টাকার, 1 কোটি টাকা না, 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সাদা পাথরে যদি আজকে আপনি গত বছরের একটা ছবি নেন বা আজকের একটা ছবি নেন, আপনার কাছে দৃশ্যমান হয়ে যাবে। আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয়। এদিকে পাথর চুরির মহা উৎসবের ঘটনাস্থল পরিদর্শন করেছে দুদক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরো অন্যান্য যারা যেসব ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। জেলা প্রশাসক জানান, সাদা পাথর ও জাফলং সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র রক্ষায় কাজ করা হবে। এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। একই সাথে আমরা এই কাজের সাথে জড়িত যেসব অবৈধ কাজ করছে, যেসব জলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজে জড়িত না থাকে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, তারপরে যদি তারা এই কাজ অব্যাহত রাখে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। প্রশাসন বলছে পাথর লুট বন্ধে অভিযান অব্যাহত আছে। অভিযানে আমরা ইউনুর মহোদয়ের নেতৃত্বে প্রায় শতাধিক টাস্কফোর্সের অভিযান করেছি। আমার থানায় মামলা আছে, সেখানে 17টি সাদা পাথর ঠেকাতে গিয়ে আমার পুলিশ অ্যাসাল্ট হয়েছে
পুলিশের মামলা আছে ৭৭ টাকা থেকে 4টি। আমরা 70 জন আসামির মতো গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। অন্যদিকে সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার রাতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট ও তল্লাশি চালানো হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ীদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এছাড়া একই বিষয়ে করা আরও একটি রিটের শুনানির জন্য রোববার দিন ঠিক করেছে আদালত। সংস্কার কমিশনগুলোর আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন বেআইনি কিছু করা হচ্ছে না। অতীতে বেআইনিভাবে নাগরিকদের মোবাইলে আড়ি পাতা নিয়েও সরকার একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করেছে। এছাড়া প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিভিন্ন সাফল্য তুলে ধরেন প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় সংস্কার কমিশনগুলোর দেওয়া আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে 37টি সুপারিশ এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। চিফ অ্যাডভাইজার আবার বলেছেন, অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন, এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। মোবাইলে আড়ি পাতার মতো বিভিন্ন সরকারি সংস্থার বেআইনি কার্যক্রম বন্ধে একটি কমিটি গঠন করার কথা জানান প্রেস সচিব। অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য, আপনার যে আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। এছাড়া এলডিসির গ্র্যাজুয়েশন 2026 সালের মধ্যেই হচ্ছে বলেও নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 15 আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় রাতে অবস্থান নেয় ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাড়িটি ঘিরে অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়। শেখ হাসিনার ফাঁসি চেয়ে মিছিল করে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। 32 নম্বরের বাড়ি ঘিরে ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যানবাহন ও পথচারীর চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে। সাউন্ড সিস্টেমে বাজানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক গান। এ সময় আওয়ামী লীগের কর্মী সন্দেহে রাতে 5 জনকে গণধোলাই দিয়ে সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সেখানের পরিস্থিতি জানতে যুক্ত হব তার সাথে। মুহিত, রাতে তো ছাত্র জনতা অবস্থান নিয়েছিল, ধানমন্ডি 32 নম্বরে এখন কি অবস্থা? ছাত্র জনতা এখনো আছে কিনা? হাসান, আপনি জানেন যে 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, সেটি রাতে ছিল। সেটি আমরা দেখেছি যে এখানে ধানমন্ডি 32 নম্বর এলাকার বঙ্গবন্ধুর বাড়িকে, শেখ মুজিবের বাড়িকে ঘিরে যে ধরনের ছাত্র জনতা উপস্থিতি ছিল সেটি এখন নেই, অনেকটা শুনশান নীরবতা।
পুলিশের ব্যারিকেড রয়েছে। 32 নম্বর এলাকার যে দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। সংবাদকর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন। সাউন্ড বক্স দিয়ে কিছুটা গান বাজানোর চেষ্টা হচ্ছে। 5 আগস্টে গণ অভ্যর্থন পরবর্তী যে পরিবেশ তৈরি হয়েছে, আপনি জানেন যে বিশেষ করে 5 ফেব্রুয়ারি 32 নম্বরের যে শেখ মুজিবের বাড়ি রয়েছে সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতি এখনো যে অবস্থায় ছিল সেটি এখনো সেখানে পড়ে আছে। নতুন করে সেই বাড়িকে ঘিরে শ্যাওলা গড়েছে, গাছপালার রঙও পরিবর্তন হয়েছে। অর্থাৎ 15 আগস্ট যে ধরনের পরিস্থিতি থাকে, গত 5 আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, এখানে শোক পালনকে ঘিরে জনস্রোত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেই পরিস্থিতি একেবারেই নেই। চিরচেনা সেই পরিস্থিতি একেবারেই নেই। এখানে এক ধরনের বিরল একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। নেতাকর্মীদের আনাগোনা নেই, কোনো কিছু নেই, শুনশান নীরবতা, শুধু সংবাদকর্মীদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর আগে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পদের জয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 আগস্ট শোককে করতে নেতাকর্মীদের ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই আহ্বানেও নেতাকর্মীদের এখানে উপস্থিতি লক্ষ্য। মোহিত, আপনাকে ধন্যবাদ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নন উদ্যোক্তারা। একথা জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেছেন, বেসরকারি খাতকে উপেক্ষা করে তড়িঘড়ি এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হলে সেটা হবে আত্মঘাতী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে একথা বলেন তারা। সেমিনারে চামড়া পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম মঞ্জুর বলেন, 2032 সালের আগে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হবে না। সেমিনারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্পের মালিকরা এলডিসি থেকে উত্তরণে আরও 2 থেকে 3 বছর সময় চান। 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণের জন্য উপযুক্ত সময় নয়, এমন মন্তব্য তার। অনুষ্ঠানে আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন, 2024 সালে সরাসরি বৈদেশিক বিনিয়োগ 13% কমেছে। অন্য ব্যবসায়ীরা বলেন, গেল 5-6 বছরে অর্থনৈতিক খাতে তেমন কোনো উন্নতি হয়নি। এ বিবেচনায় এলডিসি থেকে এখনই উত্তরণ হলে রপ্তানি 14% ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে। আবারও রাজনৈতিক সংলাপ করবে ইসি। আওয়ামী লীগের সাথে নির্বাচন করায় কোনো দল নিষিদ্ধে আপত্তি জাপার। মাঝে মধ্যে নীলা মার্কেটে যান খান ওয়েস্টিনে, জানালেন উপদেষ্টা আসিফ। ভাইরাল ফুটেজে অপুর স্ত্রীর দ্বিমত, বিষয়টি পরিষ্কার করার পরামর্শ বিএনপির। যৌথ বাহিনীর অভিযানে ভোলাগঞ্জে চুরি হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার, লুটপাটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। মোবাইলে আড়ি পাতা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে নজর রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।